রাত ১০টার সময় প্রচণ্ড প্রসব যন্ত্রণায় ছটফট করছি। মাকে ডাক দেওয়ার শক্তিটুকু পাচ্ছি না। রাফিসা ফোনে গেম খেলছে, ওকে কোনো মতে বললাম, তোমার নানুকে ডেকে নিয়ে আসো। আচ্ছা। রাফিসা মাকে ডাক দেওয়ার আগে মা গরম দুধ নিয়ে আসে। আমাকে এই অবস্থা দেখে তাড়াতাড়ি হাত থেকে দুধের গ্লাস টেবিলের উপর রেখে ভাইয়া ভাবিতেই ডেকে আমাকে হসপিটালে নিয়ে গেল। জ্ঞান ফিরে দেখি সবাই বাচ্চাটাকে আদর করছে। কে কোলে নিবে সেটা নিয়েই তর্ক। এ বলছে এখন কোলে নিব, ও আবার বলছে আমি কোলে নিব। সবাই খুব খুশি। তিহান ভাইয়া আমার পাশে বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে তিহান সবাইকে বলল, ইভার জ্ঞান ফিরেছে, বেবিটা ওর কাছে দাও। মা এসে আমার কাছে বেবি দিল। ছেলের মুখ দেখে সব কষ্ট এক নিমিষেই ভুলে গেলাম। অনেক রাত হয়েছে, তাই সবাই কিছুক্ষণ থেকে বাসায় চলে গেল। রাতে তিহান একা থেকেছে। খুব সকালে ঘুম ভেঙে গেছে। চোখ গেল তিহানের দিকে। ও চেয়ারের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে। মানুষটা সত্যি আমার জন্য অনেক করেছে। পরিবারের সাপোর্টের সাথে ও আমার শক্তি ছিল। ছায়ার মতো তিহান আমার সাথে ছিল। অনেকবার মনে করেছি ও আমাকে দয়া করছে, কিন্তু না, আমার ভুল ভেঙেছে। তিহান যা করছে সব মন থেকে ভালোবেসে করেছে। আমি একধ্যানে তিহানের দিকে তাকিয়ে আছি। ওর ঘুম ভেঙে গেছে। আমাকে বলল, তোর কি অসুস্থ লাগছে? না, আমি ঠিক আছি। বাবুটা ঘুম থেকে উঠে গেছে। তিহান কোলে নিয়ে হাঁটছে আর কত কথা বলছে। মনে হচ্ছে বাবা ছেলে কথা বলছে। দেখ ইবা, তোর ছেলের হাসি কি মিষ্টি। মা, আমার সোনা বাবা। হা হা হা। ভাইয়া, তুমি তো ওর মতো বাচ্চা হয়ে গেছো। একদম ভাইয়া বলবি না। ছেলের বাবা হয়ে গেলাম আর এখনই ভাই ভাই করে। কি বলছো এইসব? ভেবে বলো। আমি ঠিকই বলছি, ওর বাবা আমি হব। এবার তোর আর কোনো কথা শুনবো না। এটা হয় না, হয় কি না তা আমি বুঝে নেব। একটা কথা ছিল, বলবো? তোর ১০০০টা কথা শুনতে রাজি আছি। তুই বল। একটা স্কুলে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম। ওনারাই ইন্টারভিউ দিতে ডেকেছে। খুব ভালো কথা। তুই জব করলে আমার কোনো আপত্তি নেই। তোকে আমি নিজে ইন্টারভিউ দিতে নিয়ে যাব। তুমি খুব ভালো ভাইয়া। আবার ভাইয়া বললে মার দিব। হা হা হা। রাফিসা এসে ভাইকে কোলে নিয়ে কত আদর করছে। তিন্নি, তিয়াসও কম না। ওরাও ছোট ভাইকে নিয়ে খুব আদর করছে। একটা বাচ্চা আসায় সবার মুখে হাসি। কিন্তু যে বাচ্চার বাবা ছিল সে খুশি হতে পারেনি। আজও তার কথা ভাবলে চোখে পানি আসে। মা আমার পাশে বসে বলল, মা রে, এই খুশির দিনে চোখে পানি আনতে নেই। তোরা তো তোর সব এখন, আর কষ্ট পাওয়ার সময় না। হ্যাঁ মা, আমি আর কষ্ট পাবো না। আমার সোনা মেয়ে। ৪ দিন হসপিটালে সারাক্ষণ তিহান সাথে ছিল। অনেক করে বলেছি বাসায় যেতে, কিন্তু না, তার এক কথা, আমাকে বাসায় পৌঁছে দিয়ে তার ছুটি হবে, তার আগে না। মা, বাবা, ভাইয়া বাবুকে নিয়ে আগে গাড়িতে গিয়ে বসেছে। আমি আর তিহান হসপিটাল থেকে বের হতে চোখ গেল রোহানের দিকে, সাথে নিশিতাও ছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওদের এড়িয়ে যেতে লাগলাম। তখন নিশিতার আমার কাছে এসে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? ভালো। সামান্য একটা কাজের মেয়ে হয়ে এত নামি দামি হসপিটালে কি করছো সেটা আপনার না জানলেও চলবে। রোহান এসে বলল, যার তার সাথে পাবলিক প্লেসে কথা বলাটা আমার একদম পছন্দ না। এখান থেকে চলো। না, দাঁড়াও, শুনি ওর দিনকাল কেমন যাচ্ছে। আর আমাদের বাসায় কাজের লোকের দরকার আছে, ওকে রাখলে ভালো হয়। তিহান এবার রেগে বলল, আপনি কাকে কাজের লোক বলছেন? হ্যাঁ, জানেন আপনার স্বামীর আসল কুকীর্তি কি? এই মেয়েটা আপনার স্বামীর প্রাক্তন স্ত্রী। মানে কি? মানে খুব সহজ। আপনার স্বামীর প্রাক্তন স্ত্রী যাকে কাজের লোক বলছেন, সে ছিল, তাকে ঠকিয়ে আপনাকে বিয়ে করেছে এবং আপনাকেও ঠকিয়েছে মিথ্যে কথা বলে। ইভা ৪ মাসের প্রেগনেন্ট ছিল, তখন ডিভোর্স দিয়েছে। ভাবতে পারছেন কতটা নিচু মনের মানুষ? আপনার টাকার লোভে পড়ে বিয়ে করেছে। এখন আপনার থেকে বেশি টাকাওয়ালা মেয়েকে পেলে আবার যেন বিয়ে না করে সেদিকে নজর রাখবেন। তিহান, চুপ করো, চলো এখন। কাজটা ঠিক করিসনি। কাজটা ঠিক করেছি কিনা তা আপনার থেকে জানার কোনো ইচ্ছে নেই। তোমার মতো খারাপ লোকের বেবি আমি রাখবো না। আজই অ্যাবর্শন করব। নিশিতা রেগে চলে যাচ্ছে। পেছনে রোহানও যাচ্ছে। তোমার এতটা রাগ হওয়া দরকার ছিল না। ওদের মতো করে তো ওরাই ভালো ছিল। ও তোকে কষ্ট দিবে, আর আমি চোখের সামনে এসব সহ্য করতে পারবো না। ওপরে আল্লাহ একদিন ঠিক শাস্তি দিবে তো। আমিও চাই ওর কঠিন শাস্তি হোক। শাস্তির আগুন তো তুমি শুরু করিয়ে দিলে। হা হা হা। এটা ওর প্রাপ্য ছিল। বাসায় সারাক্ষণ বাচ্চাদের হৈহুল্লোড় লেগে আছে।
তিহান বাসায় এসে কিছু সময় ঘুমিয়ে আবার লেগে পড়েছে বাচ্চাদের সাথে খেলতে। ফুপি এসে বলল, জানিস ভা, গত 6 বছরে তিহানকে এরকম খুশি দেখিনি। তোর বাচ্চাদের নিয়ে আমার ঘর খুশিতে ভরে দে মা। ফুপি, তুমি আবার শুরু করলে? মরার আগে তোদের সুখী দেখতে চাই। আমার কথাটা শোন। আচ্ছা, তোমার কথা শুনব। এখন আমার মাথায় হাত বুলিয়ে দাও তো, আমি ঘুমাবো। দিচ্ছি। 3 দিন পরে রোহানের মা বাবা দেখতে এসেছে। তারাও খুব খুশি হয়েছে। রোহানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। রাতে বাবার ফুপি আমার রুমে এসে বলল, 10 দিন পরে তোর আর তিহানের বিয়ে হবে। আমার কথার নড়চড় হবে না। না বাবা, আমার একটু সময় চাই। তোকে অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দিতে পারবো না। তিহান এসে বলল, ওকে বিয়ের জন্য জোর করতে হবে না। আমি আমেরিকা চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি। ইভাকে আমরা সবাই অনেক বুঝিয়েছি, অনেক সময় দিয়েছি। এখন আমার পক্ষে কিছু করা সম্ভব না, তাই বিদেশে চলে যাব। না বাবা, তুই বিদেশে যাস না। আমরা সবাই আছি তো। ইভা ঠিক বিয়েতে রাজি হবে। না মামা, জোর করে কারো মন পেতে চায় না। যে এতদিনে আমাকে বুঝলো না, সে আর কখনো বুঝতে পারবে না। মা সকলে আমরা বাসায় চলে যাব, রেডি থেকো। তিহান রুম থেকে বেরিয়ে গেল। এবার ফুপি বলল, তোকে আর আমি জোর করব না। জোর করে কোনো সম্পর্ক সুখী হওয়া যায় না। তাই তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে হবে না। তোকে আমরা সবাই সুখী দেখতে চেয়েছি, কিন্তু তুই আমাদের বিশ্বাস করতে পারলি না। বাবা আমার রুম থেকে বেরিয়ে গেল। ফুপিও চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। সকালে তিহান ফুপি রেডি হয়েছে বাসায় যাওয়ার জন্য। রাফিসার সাথে তিহানের খুব ভাব। রাফিসা তিহানকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমাকে কে ঘুরতে নিয়ে যাবে বলো? ফুলি, তোমাকে ছেড়ে থাকতে আমারও কষ্ট হবে, কিন্তু আমার অনেক কাজ আছে, তাই যেতে হবে। তিহান রাফিসাকে আদর করে ফুলি ডাকে। তোমার সাথে আমিও কাজ করব, আমাকে নিয়ে যাও। না ফুলি, আমি কিছুদিন পরে আবার আসব। আবার আসলে আমাকে নিয়ে যাবে তো? তিহানের চোখ ঝলঝল করছে। সবার সামনে নিজেকে কন্ট্রোল করছে সেটা বুঝতে পারছি। আমি দরজার এক কোণে দাঁড়িয়ে, আর আমার কোলে ছোট্ট ঈশান আছে। ছোট ভাবি আমাকে আসতে বলে বলল, বোন আমার, তুমি তিহানকে যেতে দিও না, এখনো সময় আছে, তিহানকে আটকাও। ভাবি, আমি কি দ্বিতীয়বার সুখী হতে পারবো? কোনো গ্যারান্টি আছে? খুব সুখী হবে। দেখেছ রাফিসার সাথে ভাইয়ার সম্পর্ক কত ভালো। মনে হয় বাবা চলে যাচ্ছে তাই মেয়ে কাঁদছে, আর বাবাও মেয়ের জন্য কাঁদছে। বড় ভাবি বলল, ইভা, যাও তিহানকে আটকাও। আচ্ছা, তোমাদের সবার কথা রাখলাম। তিহান শেষবারের মতো ঈশানকে কোলে নেওয়ার জন্য আমার কাছে এসে বলল, ঈশানকে একটু কোলে নিব? নাও। ঈশানের কোলে নিয়ে খুব আদর করল। তখন আমি সাহস করে বললাম, সারা জীবন বাচ্চাদের বাবার আদরে বড় করবে? তিহান আমার কথা শুনে একগাল হাসি দিয়ে বলল, সত্যি তুই চাস আমি ওদের বাবা হই? চাই। তুমি তোমার ফুলি আর পুচকির বাবা হও। তিহান ফুপির কাছে গিয়ে বলল, মা, ইভা বিয়েতে রাজি হয়েছে। সত্যি ইভা, তুই রাজি হয়েছিস? বলে রুমে চলে এলাম। দ্বিতীয় বিয়ে, তাও দুটো বাচ্চা নিয়ে সহ। লজ্জা তো করবে। বাবা বাজার থেকে এসে শুনেছে আমি বিয়ে করতে রাজি হয়েছি, তাতে খুব খুশি হয়েছে। ভাই ভাবি মা তারাও খুশি। এখন সবার খুশিতে আমার খুশি হয়ে গেছে। নিজের জন্য আলাদা কোনো ভালো লাগা নেই। জীবনে সব ভালো লাগার রং মুছে গেছে। অনেক দিন হলো শাড়ি পরি না, তাই আলমারি থেকে লাল কালো কম্বিনেশনের কালারের শাড়ি বের করলাম। হাতে কয়টা চুড়ি, কানে ঝুমকো আর চুলগুলো খোপা করেছি। এমন সময় বড় ভাবি এসে বলল, ওয়াও, এতগুলো কিউট লাগছে, দেখি দেখি, কারো নজর যেন না লাগে বলে একটু কাজল আমার কানের পাশে দিল। আরে ভাবি, কি করছো? এই বুড়ো বয়সে আমার দিকে কেউ তাকাবে না, আবার তো নজর। ইস, আমার ছোট বোনটাকে দেখতে কত সুন্দর। তোমাদের মতো ভাবি যেন সবার ঘরে হয়, তাহলে আমাদের মতো মেয়ের কোনো কষ্ট থাকবে না। হা হা হা, তোমার মতো মেয়েও যেন সবার হয়। চলো, তোমার সাথে রান্না করব। আচ্ছা চলো। ঈশানকে কোলে নিয়ে তিহানকে বললাম, ওনাকে নিয়ে বসে থাকেন, আমার কাজ আছে। তিহান আমার হাত টেনে ওর পাশে বসিয়ে বলল, তোকে শাড়ি পরলে কতটা সুন্দর লাগে জানিস? আর এতদিন কেমন ভুতুম পেঁচা হয়ে থাকতি। তুই আমার নামে একটু বেশি প্রশংসা করো। আমার কি খেয়ে দে কাজ নেই যে তোর নামে প্রশংসা করব? যেটা সত্যি আমি সেটাই বলেছি পাগলি। হয়েছে, আর বলতে হবে না। আমি রান্না করতে যাব। একটু সময় আমার কাছে থাক।
না, এখন সময় নেই। একটু কি ভালোবাসা যায় না? বিয়ের পর সব ভালোবাসা পাবে। এখন গেলাম। হঠাৎ অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো। তাই খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর গরুর গোস্ত রান্না করলাম দুই ভাবি আর আমি। আমার আর তিহানের বিয়ে ঠিক হলো 5 দিন পরে। ঘরোয়াভাবে আয়োজন হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে বসে লিস্টে করছে বিয়েতে যা যা কিনতে হবে। ওদিকে রোহান আর নিশিতার সাথে খুব ঝামেলা হচ্ছে। নিশিতা সব সত্যি জানার পর রোহানকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোহান অনেক আকতি মিনতি করছে ক্ষমা করে দেওয়ার জন্য। তাই নিশিতা বলেছে ক্ষমা করতে পারে একটা শর্তে, সেটা হচ্ছে বেবি অ্যাবর্শন করবে, তাহলে রোহানের সাথে থাকবে। নিশিতার সাথে থাকলে রোহান সব সম্পত্তি, বড়লোক বিলাসিতা উপভোগ করতে পারবে। তাই বেবি অ্যাবর্শন করতে রাজি হলো। নিশিতার এত তাড়াতাড়ি বেবি নেওয়ার ইচ্ছে ছিল না। এখন যখন সুযোগ পেয়েছে বেবি অ্যাবর্শন করার, তাই সুযোগটা কাজে লাগিয়ে ফেলল। বিয়ের সব কেনাকাটা করা কমপ্লিট। ঘরোয়াভাবে বিয়ের আয়োজন হলেও কেনাকাটায় কোনো কমতি নেই। বিয়ের 2 দিন আগে স্কুলে জবের জন্য অ্যাপ্লাই করেছে, সেটার ইন্টারভিউ দিতে যেতে হবে। তাই তিহান এসেছে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। ইন্টারভিউ খুব ভালো হয়েছে, মনে হয় জবটা হবে। ফুপি বলেছে নাতি নাতিদের সে সামলাবে, আমি জব করলে কোনো সমস্যা নেই। দিন শেষ। আমি আর তিহান ভালো থাকলে তারা সবাই ভালো থাকবে। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। একজন বিশ্বাসঘাতকতা করেছে বলে অন্য করবে এমন কোনো কথা নেই। আমাদের সবার ভালো থাকার অধিকার আছে, তাই ভালো থাকার পথ খুঁজে বের করে ভালো থাকতে হবে। আজ আমার দ্বিতীয় বিয়ে হলো। বাসর ঘরে 2টো বাচ্চা নিয়ে বসে আছি। কোনোদিন এভাবে থাকতে হবে ভাবিনি। নতুন করে আবার বিশ্বাস করতে শুরু করব। নতুন সংসারের লোকজনকে মানিয়ে নিয়ে কাজ করা। সবাই আমার চেনা মানুষ হলেও আমি তাদের বাড়ির বউ। আমার অনেক দায়িত্ব আছে। সবকিছু সামলে জব করা কঠিন হবে, তাও আমাকে পারতে হবে। পর নির্ভরশীল হয়ে জীবনে একবার ঠকেছি, তাই এবার পর নির্ভরশীল হয়ে থাকতে চায় না। আমার সন্তানদের বোঝাতে হবে জীবনে সব কঠিন সময় তাদের মা হেরে যায়নি, সাফল্য হয়ে দেখিয়েছে। এই যে ম্যাডাম। ও হ্যাঁ, তুমি এসেছো, আমি খেয়াল করিনি। ভাবনার জগতে বাড়ি বানিয়ে রাখলে আমার বাড়িতে কি আছে না আছে তা দেখবি কিভাবে? তেরা ব্যাকা কথা সবসময় থাকবেই। তা তো একটু আছে। আমি তিহানকে সালাম করলাম। তিহান আমাকে জড়িয়ে ধরে বলল, আমি কখনো তোমার বিশ্বাসের অমর্যাদা করব না। তোমাকে সুখী রাখার জন্য যা যা করতে হবে সব করব, কিন্তু কোনোদিন আমাকে ছেড়ে চলে যেও না। তিহানের স্পর্শ অস্তিত্ব লাগলো, কেন জানি তাকে মন থেকে মেনে নিতে পারলাম না। তাই ওকে ছাড়িয়ে বললাম, শুধু আমাদের সন্তানদের বাবা ভালোবাসা দিলে খুশি হব। আমার ভালোবাসার অভিযোগ করার সুযোগ করতে পারবে না, কথা দিচ্ছি। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে? চেষ্টা করব রাখতে। ফুলি পুচকু আমার পরিচয়ে বড় হবে। কোনো খারাপ মানুষ ওদের বাবা ছিল, সে পরিচয় ওরা থাকবে না। তিহানের কথা শুনে কেঁদে দিলাম। সে না চাইলে রোহানের সন্তান রোহানের পরিচয়ে থাকত। সারা জীবন ওরা খারাপ মানুষের পরিচয় নিয়ে থাকত। তিহান সত্যি আমার জন্য অনেক বড় পাওয়া। শুভ দিনে কাঁদতে নেই। আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে মাফ করো। আমি তোমাকে কষ্ট দিতে কিছু বলিনি। না, তুমি যে ওদের বাবার পরিচয় দিবে তাতে আমি খুব খুশি হয়েছি। তুমি আমার স্ত্রী, তাই ওরাও তো আমার সন্তান। পুচকুটাকে ঠিক করে শুয়ে দেবে তো, দেখো কেমন কাঁধ হয়ে ঘুমিয়ে আছে। বলে তিহান ঈশানকে ঠিক করে শুয়ে দিল। রাফিসা অনেক আগেই ঘুমিয়ে গেছে। ম্যাডাম আবার কোথায় হারিয়ে গেলেন? কোথাও না, এখন ঘুমিয়ে পড়ো। খাট বড় আছে, আমি কি এখানে ঘুমাতে পারি? অবশ্যই পারো। আমি জানি তুমি আমাকে মন থেকে স্বামী হিসেবে মানতে পারোনি, তাই তুমি যতদিন না চাইবে আমি জোর করে স্বামীর অধিকার খাটাবো না। ঘুমাও। তিহান আর আমার মাঝখানে রাফিসা। ঈশান ঘুমিয়ে আছে। সারাদিনের ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। এদিকে তিহানের চোখে ঘুম নেই। ভালোবাসার মানুষকে কাছে পেয়েও সে অনেক দূরে। কারো মনে ভালোবাসা তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু যত সময় লাগার লাগুক, আমি হাল ছেড়ে দেব না। ইভাকে জীবনসঙ্গী করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক কিছু। রাফিসা ঘুম থেকে উঠে ইভাকে বলল, আম্মু আমি ওয়াশরুমে যাব, আমাকে নিয়ে যাও। আমি বললাম, আম্মুকে ডাকতে হবে না, আমি আছি তো, চলো তোমাকে নিয়ে যাই। আচ্ছা। রাফিসাকে ওয়াশরুমে নিয়ে গেলাম। এর মধ্যেই ঈশান ঘুম থেকে জেগে উঠেছে। ওকে কোলে নিয়ে হাঁটতে আবার ঘুমিয়ে গেল। ঈশান, রাফিসাকে মনে হয় ওরা আমার সন্তান।
ওদের সাথে রক্তের সম্পর্ক আছে। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। সকালে ইভা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফুপির রুমে গেল, কিন্তু সে রুমে নেই। তাই রান্নাঘরে গিয়ে দেখল তরকারি কাটতে আছে। এখন থেকে তুমি কোনো কাজ করবে না, সব দায়িত্ব আমার। রান্নাঘর থেকে যাও। আরে, আমি তোকে একটু সাহায্য করে দিই। এখন একা এত কাজ করা ঠিক না। ফুপি, তুমি শুধু আমাকে বলে দাও কোথায় কি কি আছে, তাহলেই হবে। তুই আমাকে ফুপি ডাকবি না, আম্মা ডাকবি। আস্তে আস্তে অভ্যাস করব। এখনই বল আম্মা যান। এখন হয়েছে। ফুপি আর আমি দুজনে মিলে সকালের নাস্তা রেডি করলাম। তিহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে নাস্তা করার জন্য আসে। তখন কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে পাশের বাসার কয়েকজন আন্টিরা এসেছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একজন উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। অন্যজন বলল, আমরা নতুন বউকে দেখতে এসেছি। হ্যাঁ, ভেতরে আসুন। কই গো তিহানের মা, নতুন বউকে নিয়ে আসো। ফুপি আমাকে নিয়ে তাদের সামনে গিয়ে বলল, এই যে আমার ছেলের বউ। বউ তো সুন্দরী আছে, তাও স্বামীকে ধরে রাখতে পারল না। তোমার এমন সুন্দর ছেলের সাথে শেষ পর্যন্ত ডিভোর্সি মেয়েকে বউ করে আনলে। আমাকে বললে এর থেকে বেশি সুন্দরী মেয়ে খুঁজে দিতাম। অন্য একজন আন্টি, হ্যাঁ তাই তো, আবার শুনেছি বাচ্চাও আছে। দেখো, তোমরা আমার প্রতিবেশী, তাই বলে আমার ছেলের বউকে হবে এসব নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই না। তাদের কথা শুনে চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। ওনারা তো সত্যি বলেছে, আমি সুন্দরী হয়েও আমার স্বামীকে ধরে রাখতে পারিনি। তিহান তো আমাকে ডিজার্ভ করে না, আমার থেকে ভালো মেয়ে ওর যোগ্য। তিহান আমার হাতটা শক্ত করে ধরে বলল, আপনারা বউ দেখতে এসেছেন নাকি সার্টিফিকেট দিতে এসেছেন? ও কি আপনাদের কাছে কোনো পরীক্ষা দিয়েছে নাকি যে ওর সার্টিফিকেট আপনারা দিবেন? শোনেন আন্টিরা, আপনি একজন মেয়ে হয়ে অন্য মেয়ের কষ্ট বোঝেন না, তাহলে আপনি কেমন মা? আপনার মেয়ের এরকম অবস্থা হলে কি তাকেও আপনি এসব বলবেন? আর ও কি আপনাদের বাসায় থাকবে নাকি আপনাদের টাকাই খাবে? যে এত মাথা ব্যথা ওকে নিয়ে। আপনাদের বাসায় কি হয় না হয় তা নিয়ে আমাদের বাসার কেউ কিছু কিছু বলতে যায়, তাহলে আপনারা কেন বলতে আসেন? বউ দেখতে আসছেন ভালো কথা, মিষ্টি মুখ করে চলে যাবেন। আপনাদের জ্ঞানের কোনো দরকার নেই। আর নিজেদের সংসার সামলান। বলা তো যায় না কার জীবন কখন কি হয়। সব থেকে বড় কথা হচ্ছে মানুষটা যেমনই হোক না কেন তার সাথে সুখী হওয়া। আমাদের এভাবে অপমান না করলেও পারতে। চলো সবাই। দাঁড়ান, আমার বউকে এত সুন্দর সার্টিফিকেট দিয়েছেন, তার বিনিময়ে আপনাদের কিছু দিব না তা কি হয়? মা, মিষ্টি নিয়ে এসো। আর হ্যাঁ, অপমান কাকে বলে সেটা নিজের মনকে জিজ্ঞেস করে নিবেন। ফুপি মিষ্টি নিয়ে এসে বলল, নাও সবাই মিষ্টি খাও। এতে অপমানের পর আবার আসছি মিষ্টি নিয়ে। চলো সবাই। ওনারা সবাই চলে গেল। তারপর তিহান আমাকে বলল, আর কত অপমান সহ্য করবে? একটু প্রতিবাদী হও। মারে, তোকে কোনো কষ্ট পেতে দেখলে চায় না। এবার থেকে তোকে কিছু কেউ বললে তার প্রতিবাদ করবি। আমরা তোর সাথে আছি। ফুপিকে জড়িয়ে ধরে বললাম, করব, একটুও কাঁদবি না। চল নাস্তা খেয়ে নেই। আমি, ফুপি, তিহান একসাথে বসিয়ে নাস্তা খেয়ে নিলাম। একটু পরে আমার বাড়ির লোকজন আসলো। আশেপাশের লোকজনের কথা শুনে কষ্ট পাওয়ার কোনো মানে নেই। তারা আমাদের সার্টিফিকেট দেওয়ার কেউ না। আমাদের পরিবারের লোকজন আছে, তারা বলতে পারে আমাদের খারাপ দিক এবং ভালো দিক। তাই প্রতিবাদী হয়ে নিজেকে অপমানিত হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে। ইভা, আমার ব্লু কালার পাঞ্জাবিটা খাটের উপর রেখেছিলাম, এখন পাচ্ছি না কেন? ধুয়ে দিয়েছি, ছাদে আছে। কেন? ওটা তো ভালো ছিল, ধুয়ে দেওয়ার দরকার ছিল না। দরকার ছিল, কেমন জানি গন্ধ আসে তাই। এর মধ্যে এত খেয়াল রাখো? একটু তো রাখতেই হবে। শোনো, তিহান আমার হাতটা ধরে বলল, আমার কাকা কাকিরা আজকে আসবে। ওরা কোনো অপমানজনক কথা বলে কষ্ট পেও না, প্রতিবাদ করবে, বুঝলে? ওনার দুদিনের জন্য আসবে, আবার তো চলে যাবে। তাতে কি দরকার প্রতিবাদ করার? আর সবাই তো সত্যি কথাই বলে। সবাই কি সত্যি কথা বলে বোঝাও আমাকে। তোমার সাথে রোহানের সংসার টেকেনি, এটা তোমার দোষ। রাগ করো না, বাসায় লোকজন আছে। রাগ করবো না তো কি আদর করব? তাহলে কাছে আসো। কি সব যে বলো, মাথা পুরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য আগেই পাগল ছিলাম, এখন তো কোনো কথাই নেই, পুরো পাগল। আমার কপালে এত সুখ সইবে না।
আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আমি কোন পাঞ্জাবি পরবো তা বের করে দাও। দিচ্ছি। তুমি বেগুনি রঙের শাড়িটা পরবে। আচ্ছা পরব। তাহলে তুমিও বেগুনি রঙের পাঞ্জাবিটা পরো। হুম। তিহানকে পাঞ্জাবি বের করে দিয়ে আমি ফুপির কাছে গেলাম। আজকে বউ ভাতের অনুষ্ঠান বাসায় হবে। তিহানের কয়েকজন ফ্রেন্ড আসবে, আর ওর কাকা কাকি কাজিনরা আসবে। ফুপি বলল, তিহানের বাবা মারা যাওয়ার পর ওর চাচা আমাদের সাথে তেমন সম্পর্ক রাখেনি। বহু বছর পরে আজকে আমাদের বাসায় আসছে। শত হলেও ওরা আমাদের আপনজন। তাই বিয়ের দাওয়াত দিয়েছিলাম, তখন বলে দিয়েছি আসবে না। তারপর কালকে রাতে ফোন করে বলল আজকে আসবে। হ্যাঁ, আপনজনেরা আসবে, এটাই তো স্বাভাবিক। আমার চিন্তা হচ্ছে তোকে নিয়ে। ওনারা কখন কি বলবে ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, আমি ঠিক সামলে নেব। জানি তুই কষ্ট সহ্য করতে পারিস, কিন্তু আর কত কষ্ট সহ্য করবি? তোমরা তো আছো, তাতে আমার সব কষ্টই ভুলে যায়। আল্লাহ তোদের সুখী করুক, এটাই চাই। ছোট ভাবি এসে বলল, শাশুড়ি, বউ শুধু গল্প করলে হবে? আপনাদের রেডি হতে হবে, সে কি খেয়াল আছে? আমার মিষ্টি বউরা আমাকে রেডি করিয়ে দিবে, তাতে আমার আবার কিসের চিন্তা? হ্যাঁ, তাহলে চলো শাশুড়ি বউ মিলে রেডি হয়ে আসি। ভাবিরা আমাকে সাজিয়ে দিল। তিহান রেডি হয়ে বাচ্চাদেরও রেডি করে দিয়েছে। তিহানের কয়েকজন ফ্রেন্ডরা এসেছে। তিহানের কাকা কাকি কাজিনরা এসেছে। ওর কাকা বলে ফেলল, একটা ডিভোর্সি মেয়েকে বউ করে এনেছো, আবার আমাদের ঘটা করে দাওয়াত দেওয়ার কি দরকার ছিল? এত কষ্ট করে এই মেয়ের মুখ দেখতে এসেছি। আপনি তিহানের চাচা, তাই এমন কিছু বলবেন না যেন আমার বউয়ের অপমান হয়। তোমার ছেলের বউ এমন কোনো গুণ নেই যে প্রশংসায় পঞ্চমুখ হব। গুণ না থাকলে না থাকবে, কিন্তু কোনো অপমান করবেন না। আমি চুপ করে তাদের কথাগুলোই শুনছি আর ভাবছি, এত অপমানিত হওয়ার থেকে তিহানকে বিয়ে না করাই ভালো ছিল। আমার জন্য ফুপির সারাদিন অপমানিত হতে হতো না। দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ, তখন তিহানের কাকা বলল, বাচ্চা দুটো ইভার বাপের বাড়ি রেখে আসো, এতে সংসারের ঝামেলা কম হবে। আমার বাবা মারা যাওয়ার পর কি আমাকে রেখে আমার মা চলে গিয়েছিল নাকি? আপনারা আমাদের দুঃখের সময় কোথায় ছিলেন যে এখন এত কথা বলছেন? ছেলেটাকে বেদব বানিয়েছ, তাই তো ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে। আপনার মেয়েও তো পালিয়ে গিয়েছিল তার ভালোবাসার মানুষের সাথে, তার উপরও তো সংসার টেকেনি। আবার তো আপনারা ওর বিয়ে দিয়েছেন। আপনারা ভেবেছেন এসবের কিছুই আমরা জানি না, তাই না? শুনেন কাকা, আপনারা আমাদের দুঃখের সময় ছিলেন না, তাই এখন সুখের সময় আপনাদের কোনো দরকার নেই। তাই এরকম অপমান আমার বউ এবং আমার সন্তানদের করবেন না। আমার মনে ছিল না বাবা যে আমার মেয়ের এমন কোনো কাজ করছিল, তাই বলে ফেলেছি। জানি আপনারা বুঝতে পারেননি যে আমরা আপনার মেয়ের কথা জানতে পারি, তাই সুযোগ বুঝে অপমান করতে চেয়েছিলেন। বয়স হয়েছে তো, তাই সব কথা মনে থাকে না। ওনাদের সাথে আর কোনো তর্কে জড়ালো না, কারণ তারা অন্যের দোষ নিয়ে পড়ে থাকে। তাদের দোষ ধরিয়ে দিলে তারা তাদের দোষ এড়িয়ে যায়। রাতে ঘুমানোর সময় তিহান আমাকে বলল, আজকে যে তোমাদের বাসায় যায়নি, তাতে কি রাগ করেছ? না, রাগ করব কেন? কালকে তো আমাদের বাসায় যাওয়া হবে। আমি ভেবেছি রাগ করেছ। কাকা কাকি আজকে আমাদের বাসায় থেকেছে, তাই যাওয়া হলো না। কোনো সমস্যা নেই, তুমি ঘুমাও। তুমিও। আজকে রাফিসা ফুপির কাছে ঘুমিয়েছে, তাই আমি মাঝখানে শুয়েছি। তিহান ঘুমিয়ে গেছে। তারপর ওর ফোনে একটা কল আসে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি নাম্বার সেভ করা না, তাই তিহানকে ডাক দিয়ে বললাম, তোমার ফোনে কে যেন কল দিয়েছে, রিসিভ করো। তিহান ঘুম চোখে ফোনটা আমার হাত থেকে নিতে গিয়ে আমার হাত ধরে টান দিল। ওর বুকের ওপর আমি পড়লাম। ফোন বেজে কেটে গিয়েছে। আমাকে ছাড়ো। না, তুমি আমার বুকের ওপর ঘুমাবে। উফ, ছাড়ো তো। না, চুপ করে থেকে ঘুমাও। তিহানের আমার ওপর অধিকার আছে, তাই আর কিছু বললাম না। ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। সকালে তিহানের আগে ঘুম ভেঙেছে। ও দেখল ইভার ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, তাই ঘুম থেকে উঠল না। ইভাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকল। কিছুক্ষণ পর ইভার ঘুম ভেঙে দেখে তিহানের বুকে মাথা রেখে, তাই তাড়াতাড়ি করে উঠে গেল। কিছুটা লজ্জাও পেয়েছে। সকালের নাস্তা খেয়ে তিহানের কাকা কাকি চলে গিয়েছে। বিকেলে ইভাদের বাসায় সবাই গেল। এক সপ্তাহ খুব ভালো করে কেটেছে। একটা কল আসে তিহানের ফোনে। কল রিসিভ করায় তিহানের মুখ ফ্যাকাশে হয়ে যায়।
কে কল করেছে? তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিভাবে যে তোমাকে বলবো বুঝতে পারছি না। কোনো খারাপ খবর আছে? কথাটা শুনে তুমি সহ্য করতে পারবে না। তোমার মনে হবে যত খারাপ খবর হোক তুমি বলো। তিহান আমার দুগালে হাত দিয়ে বলল, তোমার জব হয়ে গেছে। সামনের মাসের 1 তারিখে জয়েন করতে পারবে। সত্যি জব হয়ে গেছে? ইয়ে। বেশি খুশিতে তিহানকে জড়িয়ে ধরলাম। খুশির খবরে যদি এভাবে জড়িয়ে ধরো তাহলে রোজ খুশির খবর দিব। তিহানের কথা শুনে লজ্জা পেয়ে ওকে ছেড়ে দিয়ে ফুপিকে খবরটা বললাম। শুনে তো খুশি হলো আর বলল রাতের জন্য বিরিয়ানি রান্না করবে। বাবা মাকে কল করে জানিয়েছি, তারাও অনেক খুশি। সবাই আমাকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। অনেক ভাগ্য করে শ্বশুর বাড়ি বাবার বাড়ি পেয়েছি। সমাজের যেসব ডিভোর্সি মেয়ে আছে তাদের ভাগ্য আল্লাহ যদি আমার মতো করে দিত তাহলে তাদের কোনো কষ্ট থাকতো না। বিকেলবেলা তিহান ঈশান ঘুমাচ্ছে আর আমি রাফিসা ফুপির ছাদে বসে গল্প করছি এবং অনেক গাছ আছে সেগুলোর পরিচর্যা করছি। রাফিসা হঠাৎ বলে উঠল, আম্মু দেখো, এই মেয়েটা কত কিছু কিনে এনেছে। আজ আমার বাবা থাকলে আমাকেও অনেক কিছু কিনে দিত। আমি ওর এমন কথার উত্তর কি দেব বুঝতে পারছি না। বাবা মায়ের অভাব তো কেউ পূরণ করতে পারে না। আমাকে চুপ করে থাকতে দেখে ফুপি বলল, আমার মিষ্টি দাদুর কি লাগবে বলো, আমি কিনে এনে দেব। আমি এই মেয়েটার মতো নিজে দোকানে গিয়ে আমার যা পছন্দ তাই কিনব। আচ্ছা, আমি তোমাকে দোকানে নিয়ে যাব। সত্যি নানু, তুমি নিয়ে যাবে? হুম। তবে আমাকে দাদু বলবি না, নানু। ওকে? ওকে। এর মধ্যে তিহান ঈশানকে কোলে নিয়ে এসে বলল, এই যে আপনার আরেক নাতি যে ঘুম থেকে উঠে গেছে তার কি খেয়াল আছে? হ্যাঁ, আমার 2 নাতি নাতনিদের আদর করতে হবে তো, দিয়ে আমার কাছে। এই নাও। তিহান আমার কাছে এসে বলল, কি তোমার মন খারাপ? না না, তুমি মিথ্যে বলছো। মুখ দেখলেই বোঝা যায় তোমার মন খারাপ। চা খাবে? এনে দিব। কথা না ঘুরিয়ে সত্যি বলো। রাফিসা ওর বাবার কথা বলেছে, কোনোদিনও ওর বাবার অভাব পূরণ হওয়ার না। তুমি চিন্তা করো না, একদিন ঠিক আমি ওর বাবার জায়গা নিতে পারবো। হলে ভালো। ফুচকা খাবে? না, তোমার এখন বাইরে যেতে হবে না। আর ওই দেখো, রাস্তার ওখানে ফুচকার দোকান এসেছে। থাক, অন্য একদিন খাবো। কেন? তুমি কি আমার কাছে সুখ খুঁজে পাও না? আমি কি তোমাকে ভালো রাখার যোগ্য না? এসব বলো না। তোমরা সবাই ছিলে বলে আমি নতুন সুখের ঠিকানা পেয়েছি। তাহলে আমাকে ভালোবাসো প্লিজ। কী সব বলছো? এখানে মা আছে, বাচ্চারা আছে, তোমার কোনো লজ্জা শরম নেই? না। বউয়ের কাছে আবার কিসের লজ্জা? ধ্যাত, যাও ফুচকা নিয়ে আসো। হুঁ। কিছুদিন পরে আমি জবে জয়েন করি। সকালে উঠে নাস্তা রেডি করে খেয়ে স্কুলে যাই। বাকি সব কাজ ফুপি করে। স্কুল থেকে এসে যতটুকু কাজ থাকে তা আমি করি। ঈশান ও ফুপির কাছে ভালো থাকে। ফুপি মায়ের অংশে কম না, সব দিকে সে আগলে রেখেছে। রাফিসাও স্কুলে যাওয়া শুরু করেছে। ওর বাবার নামে জায়গায় তিহানের নাম দেওয়া আছে। নিশিতার রাগের বসে অ্যাবর্ষণ করিয়ে খুব পস্তাচ্ছে। এখন মনে করে রোহান যদি কখনো বাচ্চার হাহাকারে নিশিতাকে ছেড়ে দিলে কি করবে? এত সম্পত্তি দিয়ে কি করবে যদি বাচ্চা না থাকে? নিশিতা মনমরা হয়ে থাকে বেশির সময়। 5 বছর কেটে যায়, তাও নিশিতার কোনো বেবি হয় না। নিশিতা বেবির জন্য পাগল হয়ে যায়। তাই ঠিক করে যেভাবে হোক ইভার বেবি আনবে। উকিলের সাথে কথা বলে যত টাকা লাগুক তাই দিবে, তাও আইনের মাধ্যমে বাচ্চা আনবে। কারণ রোহান বাচ্চাদের বাবার অধিকার আছে। 5 বছরে ইভা তিহানের সম্পর্ক আগের মতো নেই। ইভাও তিহানকে ভালোবাসে। ও বউ, বউ, কি হয়েছে? কি এত চিৎকার করে ডাকছো কেন? একটা গুড নিউজ আছে। কি? আমাদের পাসপোর্ট ভিসা রেডি। কবে টিকিট কাটবো সেটা বলো। সবাইকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। কয়েক বছর পর পর দেশে আসবো তো, তাও ভালো লাগবে না। আমারও দুটো পুচকুসোনা লাগবে, তাহলে তোমারও ভালো লাগবে। ইস, এখানে বাচ্চারা বড় হয়ে গেছে, অতটাও বড় হয়নি। উফ, এখন হঠাৎ করে চুপ। বলে তিহান আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। দুজনে পবিত্র ভালোবাসায় আবদ্ধ হলাম। সকালে গোসল করে খেয়ে বাচ্চাদের রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য। রাফিসা এখন 5ম শ্রেণীতে পড়ে আর ঈশান এবার 1ম শ্রেণীতে পড়ে। বাইরে শুনেছি তিহানের সাথে কারো কথা কাটাকাটি হচ্ছে। তাই আমি এগিয়ে দেখলাম সেই 6 বছর আগের মানুষটি যে আমাকে ঠকিয়েছে। 6 বছর পরে রোহানের সাথে দেখা। ওর সাথে নিশিতাও এসেছে। আমাকে দেখা মাত্রই রোহান বলল, আমার মেয়ে কোথায়? কার মেয়ে? কোন অধিকারী মেয়ের কথা জিজ্ঞেস করো?
ওর সমস্ত অধিকার আছে ওর মেয়ের প্রতি। তাই বলো, ওর মেয়ে কোথায়? তোমার সামনে তো আমাকে আর আমার মেয়েকে কাজের লোক বলেছিল, মনে আছে? তাহলে আজ কেন একটা কাজের লোকের মেয়েকে দরকার? ওসব পুরনো কথা না তুলে আমার মেয়েকে আমাকে দাও। যে বাবা সন্তানদের কোনো দায়িত্ব নেয়নি, সে আজ সন্তান দাবি করবে আর আমি দিব? সেই পুরনো ইভাকে ভুলে যাও। আমার সন্তানকে আমার কাছে রাখার সম্পূর্ণ অধিকার আছে। এই দেখো, আমি আইনের সাহায্য নিয়েছি। রোহানের হাত থেকে তিহান পেপারটা নিয়ে ভালো করে পড়তে লাগলো। প্রেগনেন্সির সময় আপনাদের আইন কোথায় ছিল? তখন তো আমাকে আইন দেখাতে আসেননি। যাকে এত সম্পত্তি দেখে বিয়ে করেছ, যার এত এত টাকা আছে, সে একটা বাচ্চা দিতে পারে না? যা খুশি রোহানকে বলো, আমাকে কেন অপমান করো? আমার তো কোনো দোষ নেই। তোমার দোষ নেই, তাই না? একটা পুরুষ মানুষ এক একটা ফ্ল্যাটে থাকে, আর সেখানে একজন কাজের লোক আছে যে কিনা প্রেগনেন্ট এবং ছোট বাচ্চা মেয়ে আছে। মালিককে বাবা বলে ডেকেছে। এটা কি অস্বাভাবিক কিছু না? তারপর কি বলবে তুমি? একটুও কিছু বুঝতে পারোনি। একটা সুখের সংসার ভেঙে দিচ্ছ। ইভা, এই পেপারটা দেখো। আমি তিহানের হাত থেকে পেপারটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করলাম। পেপারটা ছিঁড়ে ফেলে কেন? ওটার কোনো দরকার নেই। এখন আমার বাসা থেকে আপনারা বিদায় হন। আমাদের অপমান করা হচ্ছে, কিন্তু এখনো ঘাট ধাক্কা দিয়ে বের করেনি। এটা তোমাদের কপাল। তোমার এত বড় সাহস আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করার কথা বলো? গলা নামিয়ে কথা বলেন। এটা আমার বাসা, আর আমার স্ত্রীর সাথে কেউ খারাপ ব্যবহার করলে তাকে আমি ছেড়ে দেব না। স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে, তাই রাফিসা, ঈশান ড্রয়িং রুমে আসে আমাকে ডাকতে। আম্মু, স্কুলে যেতে লেট হচ্ছে তো, চলো যাই। তুমি ভাইকে নিয়ে ওপরে যাও, আমি একটু পর আসছি। রাফিসা, এই দেখো, আমি তোমার আব্বু, তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। তুমি আমার আব্বু না, আমার আব্বু তো এই। রাফিসা তিহানের হাত ধরে বলল, না, তোমার আব্বু এই লোকটা না। তোমার মতো পচালোক করা আব্বু হয় না। শুনেছ তো, এখানে তোমার কোনো মেয়ে নেই। যে ভাবি হোক, নেক্সট টাইম আমার মেয়েকে আমি নিয়ে যাব। সে ঘুরে বালি, রোহান, নিশিতা চলে গেল। আমার অস্থির লাগছে। কেমন যেন মনে হচ্ছে আমার সন্তানকে এই বুঝি হারিয়ে ফেলি। রাফিসা, ঈশানকে আজকে স্কুলে যেতে দিলাম না এবং নিজেও গেলাম না। আমার খুব বেশি খারাপ লাগছে, তাই তিহান লেবুর শরবত বানিয়ে নিয়ে বলল, শরবতটা খাও, তোমার ভালো লাগবে। কিন্তু কতদিন আমি ওদের সাথে লড়াই করব? ওরা আমাদের শান্তিতে থাকতে দিবে না। আর মাত্র 10 দিন ওয়েট করো, তারপর আমাদের ওরা খুঁজে পাবে না। কেন? 10 দিন পরে কোথায় যাব? বিদেশে। তো 1 মাস পরে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ যা হলো, তারপরও দেশে থাকা ঠিক হবে না। ওদের জন্য আমার পালিয়ে যাব তা হয় না। আমরা পালিয়ে যাচ্ছি না তো, আমরা বিদেশে যাব, সেটা আগে থেকেই ঠিক করা ছিল। এখন শুধু সময়টা এগিয়ে এনেছি। খুব খারাপ লাগছে। আমার জন্য কেউ শান্তিতে থাকতে পারে না, এমন কথা একদম বলবে না। ফুপি আমার বাবার বাড়ি গিয়েছে, তাকে কল করে আসতে বলেছি। ফুপি দুপুরবেলা আসে। মা আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে। সবাই একসাথে খেতে বসেছি। আমি খেতে পারছি না, কেমন না ভালো লাগছে, গা গুলাচ্ছে। একটু খেতে আমি বমি করলাম। ফুপি তিহানকে বলল, বিকেলবেলা ইভাকে নিয়ে ডাক্তারের কাছে যাস। বাসায় তুমি একা বাচ্চাদের নিয়ে থাকবে, আমার ভয় করছে। থাক, এতটুকু তো এতে ডক্টরের কাছে যাওয়া লাগবে না। আমি কি বাচ্চা নাকি যে ওদের সামলাতে পারবো না? আম্মা, ডক্টরের কাছে যেতে হবে না, আমি এখন ঠিক আছি। বেশি কথা বলবি না, আমি যা বলেছি তাই হবে। বিকেলে ডক্টরের কাছে গেলাম। আজকে এতটা খারাপ লাগার পর এখন মনে হচ্ছে সব আমার সুখ খুঁজে পেলাম। আমি তৃতীয়বারের মতো মা হব। তিহান এত বেশি খুশি হয়েছে যে রাস্তায় যার সাথে দেখা হয়েছে তাকে মিষ্টি দিয়েছে। আর 10 দিন দেশে থাকবো, তাই ঠিক করলাম এই কটা দিন সবাই একসাথেই থাকবো। তাই পরের দিন সকালে বাবার বাড়ি গেলাম। সবার সাথে সময়গুলো খুব ভালো যাচ্ছে, কিন্তু ভয় থেকে যাচ্ছে কখন কি হয়। 2 দিন পরে রোহান আবার এসেছে। কি ভেবেছ, আমার থেকে পালিয়ে বাবার বাড়ি আসলে আমার মেয়েকে আমি নিতে পারবো না? রাফিসা যদি তোমার সাথে যেতে চায় তাহলে ওকে নিয়ে যাও, আমি বাধা দেব না। জানি ও আজকে যাবে না, তাই 15 দিন সময় দিলাম। তারপরে আমি আমার মেয়েকে নিয়ে যাব। রোহান চলে যাওয়ার পর আমার খুব হাসি পাচ্ছে এটা ভেবে যে
আমাকে একদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। সন্তানকে অস্বীকার করেছে, আজকে সে সন্তানের জন্য হাহাকার করে। লোভে পড়ে আসল সুখটা হারিয়ে ফেলেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিছু সময় কষ্ট দিয়ে আবার সুখের সন্ধান দেয়। ইভা, তুমি এখানে বসে আছো আর সারা বাড়ি তোমাকে খুঁজি কেন? আরে ব্যাগ গোছাচ্ছ, তোমার দেখতে হবে তো সবকিছু ঠিকঠাক নিয়েছি কিনা। ও হ্যাঁ, চলো। কদিন পরে দেশ ছেড়ে চলে গেলাম। ফুপিকেও আমাকে সাথে নিয়ে এসেছি। বাবা মা, ভাইয়া ভাবি সবার সাথে প্রতিদিন কথা হয়। 15 দিন পরে রোহান আমাদের বাড়িতে গিয়েছিল, কিন্তু আমাদের কোথাও তো খুঁজে পাবে না। 20 বছর পরে রোহানের বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হার্টের আর্টারি এমনভাবে ব্লকেজ হয়ে গেছে যেটা ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। বিশেষজ্ঞ হার্টের সার্জনরা মিলে বোর্ড মিটিং বসিয়েছে। বোর্ড মিটিংয়ে সবার মতামত রোহানের বাঁচার সম্ভাবনা খুবই অল্প। এমন অবস্থায় তাকে বিদেশে নিয়ে যাওয়া অসম্ভব এবং বিপজ্জনক। একজন ডক্টর বলল, আমেরিকায় হার্ট সার্জন ডক্টর আছে সুলতানা রহমান, শুনেছি উনি অনেক জটিল অপারেশন করে। আরেকজন ডক্টর বলল, তাহলে দেরি না করে তার সাথে যোগাযোগের ব্যবস্থা করো। সুলতানা রহমান নিজের বাড়িতে বসে ল্যাপটপে কাজ করছেন। তখন বাংলাদেশের একজন ডক্টর তাকে ইমেল করেছে। তিনি দেখলেন হার্টের রোগের অপারেশন সার্জারির মতামত চাইছেন। তিনি সব তথ্য দেখে ইমেইলের রিপ্লাই দিলেন, রোগীর একটি ছবি ও পরিবারের তথ্য দেন। ডক্টর কিছুক্ষণ পরে রোহানের ছবি ও পরিবারের তথ্য দিলেন। তারপর সুলতানা রহমান বলল, আমি নিজের রোগীর অপারেশন করব। পরশুদিন আমি বাংলাদেশ আসছি। ডক্টর নিশিতাকে বললেন, আপনার স্বামীর অপারেশন করতে আমেরিকা থেকে একজন ডক্টর আসে। তাহলে বুঝতে পারছেন কত টাকার দরকার। যত টাকা লাগবে তাই দিব, আপনারা শুধু আমার স্বামীকে সুস্থ করে তুলুন। 5 লাখ টাকা ক্যাশে জমা করেন। আচ্ছা। নিশিতা বাসায় গিয়ে চেক বই বের করে তখন নাহিয়ান বলল, আমাকে 25 লাখ টাকার একটা চেক লিখে দাও। এত টাকা দিয়ে তুই কি করবি? একটা ফ্ল্যাট বুকিং দেব। তোর বাবার শরীরের অবস্থা ভালো না, আর তুই এখন ফ্ল্যাট বুকিং দিবি? এখন অনেক টাকার দরকার। হ্যাঁ দিব। তোমাদের এই বাড়িতে আমি থাকবো না। তোকে আমি কোনো টাকাই দিব না। আমাকে টাকা না দিলে বাবার যতটুকু চিকিৎসা হতো অতটুকু চিকিৎসা হবে না। ছি ছি, সন্তান হয়ে বাবার ক্ষতি করতে একটু বাজে না। না, আমার টাকা চাই। তোর বাবা সুস্থ হওয়া না পর্যন্ত কোনো টাকা পাবি না। বুড়োটার অনেক বয়স হয়েছে, এখন আর বাঁচতে হবে না। নিশিতা নাহিনের গালে একটা থাপ্পড় দিল আর বলল, এই মানুষটার জন্যই এত টাকার দাপট দেখাতে পারিস, নয়তো 25 পয়সাও চোখে দেখতি না। নাহিনের হাতের কাছে একটা গ্লাস ছিল, সেটা ছড়ে মিলে চলে গেল। রোহান, নিশিতার ছেলে নাহিয়ান, বয়স মাত্র 20 বছর, কিন্তু সব সময় অহংকার নিয়ে চলে, ঠিক বাবা মায়ের মতো। তবে এখন আর রোহান নিশিতার আগের সেই অহংকার নেই। নিশিতা হসপিটালে গিয়ে 5 লাখ টাকা জমা দিল। ইভা তিহান আমেরিকায় থাকে, বছরে একবার দেশে আসে। রাফিসা, ঈশান বড় হয়ে গেছে। রাফিসার ডক্টর আর ঈশান ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওদের একটা ভাইও আছে, নাম ইয়ান। আজ ইভা তিহানের বিবাহ বার্ষিকী। এবারের বিবাহবার্ষিকী অনুষ্ঠান নিজের দেশে নিজের বাড়িতে করতে চেয়েছিল, কিন্তু 1 সপ্তাহ পরে রাফিসার এঙ্গেজমেন্ট, তাই দেশে আসা হলো না। ইভা তিহানের বিবাহবার্ষিক ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে। তাতে রাফিসার হবু শ্বশুরবাড়ির লোকজন আর কিছু ফ্রেন্ডরা রয়েছে। বাসায় সবাই এসেছে। তখন রাফিসা ওর মাকে আলাদা ডেকে বলে, আম্মু, আমাদের এঙ্গেজমেন্ট আজকেই হবে, তুমি ব্যবস্থা করো। কেন? আমি বলছি তাই, প্লিজ আম্মু কিছু করো। আরে এটা বললে হয় না, ওনারা কি মনে করবে? কিছু মনে করবে না, তুমি বলো। তিহান এসে বলল, মা মেয়ে সবাইকে রেখে এখানে এসে কি মিটিং করছে? আরে দেখো, তোমার মেয়ে বলছে আজকে এঙ্গেজমেন্ট করার কথা। ওর কোনো চাও পাওয়া আমি অপূর্ণ রাখিনি, আজ ওর ইচ্ছে পূরণ করব। আমার সোনা আব্বু, এই জন্যে আমি তোমাকে বেশি ভালোবাসি। বাহ, আমার তো কারো খেয়াল নেই, বুড়ো বয়সেও হিংসে গেল না, সবসময় বাবা মেয়ের মধ্যে থাকবে। না না, আমি তোমাদের দুজনেই খুব ভালোবাসি, তোমরাই তো আমার সব। এখন চলো এঙ্গেজমেন্ট শুরু করি। তিহান রাফিসার হবু শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে তারাও রাজি হয়ে যায় এবং ঠিক করে 1 মাস পরে বিয়ে হবে বাংলাদেশ এসে। এঙ্গেজমেন্ট শেষে রাফিসার হবু বর সাদিক রাফিসাকে বলল,
তুমি হঠাৎ আজকে এঙ্গেজমেন্ট করার কথা বললে কেন? আমি দেশে যাব কেন? কিসের জন্য? খুব ইচ্ছে দেশে আমার সব আপন লোকজন আমার বিয়েতে থাকবে। তোমার মাথায় কখন কি যে পোকা ঢোকে বুঝি না। পোকা না ভালো কিছু। এখন আসি, কালকে দেখা হবে। সাবধানে যেও। রাতে সব গেস্টরা যাওয়ার পর ইভার রুমে রাফিসা গিয়ে বলল, আম্মু, তোমার একটা শাড়ি দিবে? তোর যে শাড়িটা পছন্দ তুই সেটা নিয়েই পর। আচ্ছা, আমি দেখছি তোমার কোন শাড়িটা পরা যায়। আলমারির চাবি দাও। এই নে। রাফিসা সব শাড়ি ভালো করে দেখে একটা শাড়ি বের করে বলল, আমি এই শাড়িটা একদিন পরব। শাড়িটি দেখে ইভার বুক কাঁপল। সেই প্রথম ভালোবাসা, পুরনো স্মৃতি আজ ওর মেয়ে পরতে চেয়েছে। না, তুই এই শাড়িটা পরতে পারবি না। কেন? যদি নষ্ট করে ফেলিস তাই। আম্মু, তুমি আজও এরকম খারাপ লোকের স্মৃতি আগলে রাখবে? তোমাকে তো আব্বু ভালোবাসায় কোনো কমতি রাখেনি। তাহলে কেন পুরনো স্মৃতি আগলে রেখে কষ্ট পাও? শত হলেও উনি তোর জন্মদাতা পিতা, সেটা ভুলে যাস না। ওনাকে ভুলিনি, সব মনে আছে। প্রতিটা অপমান আজও স্পষ্ট মনে আছে। রাফিসা চলে গেল। ইভার মনও খারাপ হলো, কিন্তু পুরনো কথা ভেবে আর কি করবে, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভুলে যায়। পরের দিন সকালে তিহান ড্রয়িং রুমে একটা চিঠি পেল। তিহান চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করলো। আমি তোমাদের না জানিয়ে দেশে চলে যাচ্ছি। ওখানে আমার অনেক জরুরি কাজ আছে। আমার উপর রাগ করো না। তোমরা সবাই 1 সপ্তাহের মধ্যে দেশে চলে এসে, আর হ্যাঁ, আমার বিয়ে দেশে থেকে হবে। প্লিজ আমার এই ইচ্ছেটা পূরণ করো। নিজেদের খেয়াল রেখে আর আমার জন্য দোয়া করো, আমি যেন আমার কাজে সাফল্য অর্জন করতে পারি। চিঠিটা পড়ে তিহান ইভাকে ডাক দিল। ইভা, তাড়াতাড়ি ড্রয়িং রুমে এসো। হ্যাঁ, আসছি। রাফিসা দেশে চলে গেছে। দেখো এই চিঠি। মেয়েটার বেশি বড্ড সাহস হয়ে গেছে। সবসময় তোমার আদরের লাই পেয়ে গেছে। শান্ত হও, রাগ করো না। হয়তো কোনো পেশেন্টের জন্য যেতে হয়েছে, তাই বলে আমাদের জানিয়ে যাবে না। এখন আর রাগ করো না। চলো, আমাদের অনেক কাজ আছে, প্যাক করতে হবে তো। আমি কিছু করতে পারবো না। আচ্ছা, তোমার কিছু করতে হবে না, আমি করব। তুমি সে আগের মতোই রয়ে গেলে। এখন বুঝতে হবে আমার ছেলেমেয়েরা বড় হয়েছে। ওদের লাইফের ডিসিশন ওরা নিতে জানে। ওরা ভুল ডিসিশন নিল নাকি সঠিক ডিসিশন নিল সেটা আমাদের দেখতে হবে তো। আমরা ওদের সেভাবে মানুষ করিনি যে ওরা আমাদের কাছ থেকে কিছু লুকাবে। আমরা তো ওদের বন্ধুর মতো। তাই রাফিসা যে কাজটা করতে গিয়েছে সেটা ভালোর জন্য করবে। পরে দেখবে তোমাকে এসে সব বলবে। তুমি আছো বলে আমাকে সবকিছু সহজ করে দাও। খুব ভালোবাসি তো। বুড়া বয়সে এত প্রেম দেখাতে হবে না। ঘরের ছেলেরা আছে তো কি আমি আমার বউয়ের সাথে প্রেম করি? ওরা ওদের বউয়ের সাথে প্রেম করবে? ধ্যাত, বুড়ো বয়সে ভীমরতিতে পেয়েছে। আহা, শোনো, একটু গল্প করি। না, আপনার মেয়ের অনেক কাজ রেখে গেছে, সেগুলো করতে হবে। ও হ্যাঁ, তাই তো, চলো। রোহানের অপারেশন ভালোভাবে হয়েছে। রোহান সুস্থ হয়ে একজন নার্সকে বলল, আমার অপারেশন যে ডক্টর করেছে তার সাথে দেখা করব। সরি, উনি আজকে হসপিটাল থেকে চলে গিয়েছে। প্লিজ আপনি একটু ব্যবস্থা করুন, ওনার সাথে আমি দেখা করব। আচ্ছা, দেখছি। কিছুক্ষণ পর নার্স এসে জানিয়ে দিল যে সুলতানা রহমান সন্ধ্যায় দেখা করতে আসবে। নিশিতা সারাক্ষণ হসপিটালে রোহানের সাথেই থাকে, কিন্তু তার ছেলে একটা বাড়ির জন্য বাবাকে দেখতে আসেনি। রোহান 20 বছর আগে যেমন সারাক্ষণ টাকা লোভ নিয়ে পড়ে থাকতো, ঠিক তেমন নাহিয়ান টাকা ছাড়া কিছু বোঝে না। সন্ধ্যা 7টার সময় রোহানের কেবিনে সুলতানা রহমান এসে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য আমি আজ অনেক ভালো আছি। সব আল্লাহর ইচ্ছে। উনি সব কিছুর মালিক। আপনার মা বাবা অনেক ভাগ্য করে আপনার মতো একজন মেয়ে পেয়েছে। হাসালেন কথাটা বলে। জানতে চান আমার বাবা মাকে? হ্যাঁ, তাদের সাথে দেখা করতে চাই। আপনার মতো মেয়ের মা বাবা নিশ্চয়ই অনেক ভালো। যদি বলি আপনি আমার বাবা, আমি আপনার বাবা হব কি করে? হ্যাঁ, আপনি আমার জন্মদাতা পিতা। মনে আছে ইভা ইসলামের কথা, যাকে আপনি প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দিয়েছিলেন? স্ত্রী সন্তানকে কাজের লোক পরিচয় দিয়েছিলেন, আবার অনাগত সন্তানকে নিজের সন্তান বলে অস্বীকার করেছিলেন। আমি আপনার মেয়ে সুলতানা রহমান, রাফিসা, যাকে আপনি অন্য একটা মহিলার জন্য নিজের মেয়ের গায়ে হাত তুলেছেন। জানেন, আমার মা আজও আপনার স্মৃতি আগলে রেখেছে। দেখেন, আমার পরনের এই শাড়িটা আপনি আমার মাকে দিয়েছিলেন, সেটা এখন অনেক সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে।
আমি শাড়িটা পরলে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য পরতে দিতে চাইনি। ভালোবাসার পরিণতি কি পেয়েছিল আপনার থেকে? কষ্ট ছাড়া কিছু দিতে পারেননি। তবে হ্যাঁ, আমি আমার মা খুব ভালো আছি। আমার মা তার পারফেক্ট লাইফ পার্টনার পেয়েছে। সে আমার মাকে 1 সেকেন্ডের জন্য চোখে পানি ফেলতে দেয়নি। এমনকি আমি বাবার অভাব বুঝতে পারিনি। আমার কোনো ইচ্ছে সে অপূর্ণ রাখেনি। দোয়া করবেন আমরা ভালো থাকি যেন। আর আপনিও ঠিকমতো ওষুধ খাবেন। রাফিসা, মা আমার। না না, সুলতানা রহমান বলবেন। আমাকে কি ক্ষমা করা যায় না? যদি ক্ষমা করি তাহলে কি আমার মায়ের অপমানগুলো ফিরিয়ে দিতে পারবেন? নিশিতা দরজার পাশে দাঁড়িয়ে ওদের কথাই শুনছিল। এখন কেবিনে ঢুকে বলল, আমি আমার পাপের ফল পেয়েছি। আমাকে ক্ষমা করে দাও। এটা একটা হসপিটাল, আপনাদের নাটকের জায়গা না। তাই এমন কিছু করবেন না যাতে আমার মায়ের চরিত্র নিয়ে কথা হয়। তাই আগে যা ঘটেছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ডক্টর হিসেবে পেশেন্টের প্রতি যে দায়িত্ব, আমি শুধুমাত্র সেটাই পালন করেছি, আর কিছু না। আপনারা ভালো থাকবেন। এখন আসি। রাফিসার চলে যাওয়ার নিশিতা রোহান দেখছে। তাদের কিছু বলার অধিকার নেই। রোহান নিজেই নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নিশিতা অন্যের সন্তানের অধিকার কেড়ে নিয়ে নিজের সন্তানকে কাছে পায় না। আল্লাহ সবার পাপের শাস্তি ঠিক সময় দিয়ে থাকেন। নিশিতা হসপিটালের বিল পরিশোধ করতে গিয়ে দেখে বিল পরিশোধ করা হয়েছে এবং আগে যা টাকা দিয়েছে সেগুলো ফেরত দিয়েছে। সব টাকা রাফিসা দিয়েছে। রোহান অনেক খুঁজেছে ইভার বাসার ঠিকানা, কিন্তু পায়নি। হসপিটাল থেকে বারণ করে দেওয়া হয়েছে যেন কাউকে রাফিসার ঠিকানা না দেয়। তিহান, ইভাও তাদের 2 ছেলেকে নিয়ে দেশে এসেছে। আর রাফিসার হবু শ্বশুরবাড়ির লোকজন দেশে এসেছে। রাফিসার বিয়ে অনেক ধুমধাম করে হয়েছে। রাফিসার শ্বশুরবাড়ি যাওয়ার সময় ইভা খুব কেঁদেছে। তার থেকে বেশি তিহান কেঁদেছে। তিহানের সাথে ইভার বিয়ের একদিনের জন্য ইভার চোখের পানি আসতে দেয়নি, কিন্তু মেয়ে বিদায়ের চোখের পানি কন্ট্রোল করতে পারেনি। রাতে ইভা অন্ধকার করে রুমে বসে আছে। তখন তিহান রুমের লাইট অন করে বলল, এখানে বসে আছো আর তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজতে আসো? খেতে চলো। খাবো না। খাবে না বললেই তো হবে না, খেতেই হবে। আজকে জোর করো না। ভালোবাসি বলে জোর করি? উফ, তুমি না। আমি কি? বলো বলো। কিছু না। তাহলে চলো ঈশান। ইয়ান এসে বলল, আম্মু, আব্বু। তিহান ঈশান ইয়ানকে কাছে নিয়ে জড়িয়ে ধরে বলে, সবার মধ্যে রাফিসাকে মিস করব। আব্বু, তুমি মন খারাপ করো না। তাহলে তো আপু কষ্ট হয়। দেখেছ ছেলেরা বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার দিকে তো তোমাদের কোনো খেয়ালই নেই। তিহান ইভার কাছে গিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে ভালোবাসার পরিণতি আমাকে জীবনের সব সুখ দিয়েছে। ঈশান, ইয়ান একসাথে বলল, তোমাদের মতো বাবা মা যেন সবার হয়। সমাপ্ত। পুরো গল্পটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।